শতাব্দী বিয়ের শাড়ি পরে চুপচাপ বসে আছে। তার এক আত্মীয় তার হাতের শাখা পরিয়ে দিচ্ছে। এদিকে বাড়ি ভর্তি অতিথি ভিড় করেছে। মাস্টার মশাই বিশেষভাবে নিমন্ত্রণ দিয়েছেন, তাই ছজনই অরুণিকাকে নিয়ে বিয়েতে এসেছে। এদিকে তাহমিদ এক পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ ডাক ঢোল বাজানোর শব্দ কানে এলো। সবাই বর এসেছে বলে শোরগোল ফেলে দিল। মেয়েরা এদিক ওদিক ছোটাছুটি করছে। তাহমিদ এক দৃষ্টিতে তার চন্দ্রিমার হবু বরের দিকে তাকিয়ে আছে। বিরাজকুমার, একজন সেনা অফিসার। তাকে দেখে তাহমিদ প্রশান্তের হাসি হাসল, কারণ তার চন্দ্রিমার রাজপুত্র তার চেয়ে যোগ্যতায় অনেক ঊর্ধ্বে। সে মনে মনে ভাবল, আমার চন্দ্রিমা তো রাজপুত্র পেয়েছে, এখন আর কিসের চিন্তা। শতাব্দীর মা মিতুবালা হবু জামাতাকে বরণ করে নিলেন। সৃজা বোনের কাছে এসে বলল, দিদি, বর এসেছে। শতাব্দী ধরা কণ্ঠে বলল, তোর তাহমিদ দাদা ছিল ওখানে? সৃজা ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ। শতাব্দী বলল, তাহলে নিশ্চয়ই আমার হবু বরকে দেখেছে, তাই না? সৃজা বলল, হ্যাঁ, দেখবেই তো। শতাব্দী মলিন হাসি দিয়ে বলল, ওর জন্য তো আজ খুশির দিন, নিশ্চয়ই খুশি হয়েছে। সৃজা আর কিছু বলল না। এদিকে বিয়ের সময়ও ঘনিয়ে এসেছে, তাই বরকে বিবাহ মণ্ডপে বসানো হলো। শতাব্দীকেও আনা হলো। পান পাতার আড়ালে ঢেকে আছে শতাব্দীর মুখ, শুধু মেহেদি রাঙা হাত দুটি চোখে পড়ছে। তাহমিদ শতাব্দীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নিজেকে খুব নিঃস্ব মনে হচ্ছে। চোখ দুটিও জ্বালা করছে, কিন্তু কাঁদতে পারছে না। সে কেনই বা কাঁদবে? সে এটাই তো চেয়েছিল। এদিকে শতাব্দীকে বসানোর পর সে ভিড়ের মাঝে তাহমিদকে খুঁজতে লাগলো, আর তাহমিদ নিজেকে আড়াল করে নিল। মালা বদল হয়ে যাওয়ার পর মাউসা তিমনকে বলল, আমি এখন যাই, এতক্ষণ থাকতে পারবো না। ইমন বলল, চলো, আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। তুমি একা আসবে আমার সাথে? অন্য কাউকে সাথে নিয়ে আসো, কারণ আমাকে নামিয়ে দেওয়ার পর তুমি তো একাই হয়ে যাবে। একা একা ওই বাসায় ফিরবে নাকি? তুর্য তাদের কথা শুনে বলল, আমার এখানে ভালো লাগছে না, আমি বাসায় যাব। চল ইমন, আমিও তোর সাথে যাব। ইমন বলল, তুই থাক, শতাব্দীর সাথে তোর ভালোই বন্ধুত্ব ছিল, এভাবে চলে যাবে? তুর্য বলল, তো কি করবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহমিদের বিধ্বস্ত মুখ দেখবো? দেখ কিভাবে দাঁড়িয়ে আছে, ওর মধ্যে আল্লাহ এত ধৈর্য কিভাবে দিয়েছে। আমি ওর জায়গায় হলে হয়তো শতাব্দীকে উঠিয়ে নিয়ে যেতাম, নয়তো বিয়েতে আসতাম না। ইমন আর তুর্য মাউসাদকে বাসায় পৌঁছে দিতে গেল। এরপর সেখান থেকে তারা বাসায় চলে যাবে। এদিকে মাস্টার মশাই কন্যা সম্প্রদান করে তাহমিদের পাশে এসে দাঁড়ালেন আর বললেন, এটা আমার সুখে থাকুক, এটাই চাই। তাহমিদ মুচকে এসে বলল, সুখে থাকবে মাস্টার মশাই, ও তো লক্ষ্মী একটা মেয়ে। মাস্টার মশাই তাহমিদের কাঁধে হাত রেখে বললেন, শতাব্দী কি তোমায় বিয়ের আগে কিছু বলেছিল? তাহমিদ ভ্রু কুঁচকে মাস্টার মশাইয়ের দিকে তাকালো। তিনি আবার বললেন, জানি বলেছে, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। বাবা, তুমি আমার বিশ্বাস রেখেছ, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ। তুমি আমার মেয়েটাকে গ্রহণ করলে আমার অনেক সম্মানহানি হতো। শতাব্দী আমার বড় মেয়ে, এরপর পুচকে কেউ বিয়ে দিতে হবে। মহল্লায় আমার একটা সম্মান আছে, আজ সব তুমি রক্ষা করেছ। তাহমিদ এই মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। মাস্টার মশাই আবার বললেন, শতাব্দী তার মাকে তোমার কথা বলেছিল, এরপর মিতুই আমাকে বলেছে কিছু একটা করার জন্য, কিন্তু আমি বিশ্বাস নিয়ে বলেছিলাম তুমি আমার মেয়েকে নিয়ে কোথাও যাবে না। ও তো বোকা মেয়ে, কিন্তু তুমি তো বুদ্ধিমান। দেখো, তুমি আমার কথা সত্য প্রমাণ করে দিয়েছ, আর তুমি আজ এসে আরো ভালোভাবে শতাব্দীকে বুঝিয়ে দিয়েছো তুমি এই বিয়েতে অনেক খুশি। এখন আমার মেয়েটা নতুন সংসারে মন দিতে পারলেই হলো। মাস্টার মশাই কথাগুলো বলে চলে গেলেন। তাহমিদের চোখ দুটো ছলছল করছিল। আশেপাশের মানুষের বিশ্বাস আর সম্মান রক্ষা করতে গিয়ে সে তো নিজের মনকে ভেঙে গুঁড়ো করে দিয়েছে, আর আজ সেটা তার কাছে সম্মানের পরিবর্তে কাঁটা হয়ে গেছে। লোকে বলে মহৎ কাজের পর আত্মিক প্রশান্তি আসে,
আর তাহমিদের ক্ষেত্রে তো উল্টোটাই হচ্ছে। এখন তার আত্মার আর্তনাদ বাড়ছে, আর সেই আর্তনাদ একমাত্র সে নিজেই শুনতে পাচ্ছে। বিরাজকুমার শতাব্দীর সিঁথিতে সিঁদুর দেওয়ার আগেই শতাব্দীর শেষবার চোখ জোড়া উঠিয়ে ভিড়ের মাঝে তাহমিদকে খুঁজতে লাগলো। তাহমিদ এবার সামনে এলো। তাদের চোখাচোখি হতেই তাহমিদ মুচকি হাসলো, আর শতাব্দীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সবাই হয়তো তা দেখে ভাবলো নতুন জীবন শুরুর আনন্দে অশ্রু গড়িয়ে পড়ছে। কে জানতো সেই ভিড়ে তখন দুটো আত্মার বিচ্ছেদ হচ্ছিল। শতাব্দীর মুখ বরাবর ঘোমটা টেনে দিতেই তাহমিদ মাথা নিচু করে নিল। আরফ তাহমিদের কাঁধে হাত রেখে বলল, বিয়ে শেষ হতে তো অনেক সময় লাগবে। আমি আর রাহানা ফরুকে নিয়ে চলে যাচ্ছি। তুই কি থাকবি ইভানের সাথে? তাহমিদ ক্ষীণ কণ্ঠে বলল, না, আমি থাকবো না। দাঁড়া, ইভানকে একা রেখে না যাওয়াই ভালো হবে। ইভান মাস্টার মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আহনাফ। গাড়ি মহল্লা থেকে বের হতেই পাশের অন্ধকার গলি থেকে বের হয়ে একটা কোট পরা ব্যক্তি তার ফোন কানের কাছে নিয়ে বলল, তাহমিদ ওর বন্ধুদের নিয়ে চলে গেছে। মুর্শিদ জুবাইর জানলার সামনে এসে দাঁড়ালেন। তিনি ফোনে থাকা লোকটাকে উদ্দেশ্য করে বললেন, শোনো, কেউ একজন ওদের উপর নজর রাখছে। তুমি ওদের কাছাকাছি থাকবে, তাহমিদের যাতে কোনো ক্ষতি না হয়। লোকটি বলল, স্যার, আপনি চিন্তা করবেন না, আমার টিম ওদের দিকে নজর রাখবে। মুর্শিদ জুবাইর ফোন রেখেই মনে মনে বললেন, রহমত সাহেবকে বিষয়ে কিছুই জানানো উচিত হবে না। লোকটাকে দিন দিন খুব সন্দেহ হচ্ছে। তিনি ছাড়া তাহমিদ আর ওর বন্ধুরা কোথায় থাকে এটা কেউ জানে না। তাহলে সেদিন ওদের বাসার সামনে কে গিয়েছিল? কে তাদের উপর নজর রাখছে? মুর্শিদ জুবাইর বিড়বিড় করে বললেন, ভাগ্যিস বিক্রমের মাধ্যমে আমি এই ব্যাপারটা জানতে পেরেছিলাম। ওকে একটা ফোন দেওয়া উচিত। মুর্শিদ জুবাইর বিক্রমকে ফোন করতে বিক্রম বলল, আঙ্কেল কেমন আছেন? মুর্শিদ জুবাইর বললেন, ভালোই আছি। তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে তাহমিদের কথা জানিয়েছ। বিক্রম বলল, কি যে বলেন আঙ্কেল, এটা আমার দায়িত্ব। আফটার অল আপনি আমাদের পরিচিত মানুষ। বাবার সাথে আপনার উঠা বসা ছিল, আর আপনি পরিচয় না দিলে আমি তো জানতামই না তাহমিদ আপনার বোনের ছেলে। মুর্শিদ জুবাইর বললেন, হ্যাঁ, আমার এক পরিচিত লোক আছে, সেই বলেছিল তুমি নাকি অরুণিকার কেস নিয়েছিলে। তারপর তোমার ডিটেইলস নিয়ে জানলাম তুমি সে বিক্রম। আচ্ছা, তুমি কিন্তু তাহমিদের সাথে যোগাযোগ রাখবে। বিক্রম বলল, জি আঙ্কেল, আমি ওকে মাঝে মাঝে ফোন দিই। যখন থেকে জেনেছি ও আপনার ভাগ্নে, আরও ভালোভাবে কথাবার্তা হয়। তবে ও জানে না আমি আপনার বলাতে ওর সাথে যোগাযোগ রাখি। মুর্শিদ জুবাইর বললেন, আরে এটা আবার ওকে বলতে যেও না। বিক্রম বলল, না না, বলবো না, চিন্তা করবেন না। আমি দেশে যাচ্ছি। তুর্যের এমন কথায় সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। আহনাফ বলল, মাস্টার্সে ভর্তি হবি না? তুর্য বলল, হব, কিন্তু আপাতত কিছু দিনের জন্য দেশে যাব। তাহমিদ বলল, কিন্তু কেন? তুর্য বলল, আছে একটা কারণ। ইমন মুখে পাউরুটি নিয়ে বলল, দামপাড়ার ওই মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছে হয়তো। ইমনের কথা শুনে তুর্য তাকে ব্যঙ্গ করে বলল, দামপাড়ার ওই মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছে হয়তো। ইমন পানি দিয়ে পাউরুটি গিলে বলল, ওই তুই আমাকে ভেঙাচ্ছিস কেন? আমি যেটা শুধু তাই বলেছি। আরফ জোর গলায় বলল, সকাল সকাল ঝামেলা করিস না তো, আগামী মাসে আমরা বাসা চেঞ্জ করব। আর তুই বলছিস দেশে যাবি। তুর্য বলল, আমি একা যাব, তোদের নিয়ে যাব নাকি? ইভান বলল, আর আমরা তোকে একা দেশে যেতে দেব? তুর্য বলল, ভাই তোরা বাসা চেঞ্জ করলে কর, আমি দেশে যাব। আমি এটাকে কথা দিয়েছি, ও বারবার রিকোয়েস্ট করছিল। ইভান কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমাদের কলেজ থেকে একটা ট্যুরে নেবে বলেছে। আমি ভাবছি সে ট্যুরে না গিয়ে তোর সাথে দেশে যাব। এমন মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, আর আমরা এখানে ফার্নিচার নিয়ে টানা হেঁচড়া করবো। আরাফ বলল, ঠিক আছে, ওরা না হয় যাক, তুই তো এমনিতেই কোনো কাজ করিস না, সারাদিন মার সাথে সাথে কথা বলিস। তুর্য আর ইভানের ভাগের কাজ করে তুই পুরোনো কাজের মাসুল দিয়ে দিস। ইমন বলল, আরাফ তুই তো মারাত্মক জালিম, এভাবে আমাকে বিপদের মুখে ঠেলে দিলি। আমি কিন্তু তাহমিদের সাথে দেশে গিয়ে অনেক কাজ করেছি। আহনাফ বলল, হ্যাঁ, অনেক মহান করেছিস কাজ।
অর্ধেক সময় আমাকে ল্যাপটপে বসে রেখেছিস। আর শোন, আমি মার সাথে চাচার সাথে ওই গাড়ির মালিকের খবর নেওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছিলাম। ইভান চেঁচিয়ে বলল, চুপ করবে তোরা? তোদের সমস্যা কি? তোরা চারজনই সারাদিন ঘরে যত ঝামেলা বাঁধাস। বাসায় তো আমরা সারাদিন তোদের উদ্ভট কথা শোনার জন্য বসে থাকি, তাই না? আমাদের তো আর কোনো কাজ নেই। তাহমিদ বলল, ঠিক বলেছিস ইভান, তবে আমাদের ব্যাচেলর সংসার নিয়ে আলাদা পত্রিকা বের হলে প্রতিদিনই শিরোনামে আসতো, আজ ইমন আর মার সাথে ঝগড়া, তাই সারাদিন ইমন কিছুই খায়নি। বিশেষ শিরোনাম, তুর্য আর ইমনের ঝগড়া লেগেছে। তুর্য আজ ইমনকে রুম থেকে বের করে দিয়েছে। চলছে আহনাফ, তুর্য আর ইমনের ত্রিকোণ ঝগড়া, কে হবে এই ঝগড়ায় জয়ী। আজ আবার অরুণিকার সাথে আহনাফের মারাত্মক মারামারির এক পর্যায়ে অরুণিকা তার নখ দিয়ে আহনাফের মুখ ছেড়ে দিয়েছে। পরিস্থিতি সামলাতে মাঠে নামলেন আরব চৌধুরী। অরুণিকা বলল, তাহমিদ, ওইটাও থাকবে কেমন? আজ আহনাফ বাথরুম থেকে বের হতে ধাপাস করে নিচে পড়ে গেছে। আহনাফ ভ্রুকুচকে বলল, আর তুমি যে দুদিন আগে ঘুমোতে ঘুমোতে বিছনা থেকে নিচে পড়ে গেছিলে, ওটা তো সবার আগে থাকা দরকার। আর তুমি যে ডাস্টবিন থেকে ঘড়ি নিয়ে পড়েছিলে, ওইটাই প্রথম শিরোনাম হওয়া উচিত। আর তুমি যে স্কুলে যাওয়ার সময় ড্রেনে পড়ে গিয়েছিলে, ওটা তো বড় বড় করে শিরোনামে আসা উচিত। অরুণিকা এবার নাক ফুলে বলল, তুমি যে উল্টো প্যান্ট পরে বের হয়েছিলে, সেইটা শিরোনামে আসা উচিত। আরাফ চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ। তাহমিদ, সমস্যা কি? তাহমিদ চোখ ছোট করে বলল, আমি আবার কি করলাম? ইভান বলল, আগুনে ঘি ঢেলেছিস শুধু, আর কিছুই করিসনি। আহনাফ বসা থেকে উঠে চলে গেল। অরুণিকা আহনাফকে যেতে দেখে পায়ের উপর পা তুলে বলল, বালা তেলি। অরুণিকার কথা শুনে আরো ভ্রুকুচকে তাকালো। অরুণিকা ঠোঁটে এক আঙ্গুল রেখে ইশারায় বোঝালো সে আর কোনো কথা বলবে না। 3 সপ্তাহ পর আজ তুর্য আর ইভান বাংলাদেশে এসেছে। তারা ঢাকায় 2 দিন থেকে চট্টগ্রামে চলে এলো। চট্টগ্রাম আসার পর নিজেদের পুরনো পরিত্যক্ত বাড়িতে গেল। এরপর ভালো মানের একটা হোটেলে উঠলো। তুর্য উপমাকে মেসেজ করে বলল, আমি বাংলাদেশে এসেছি। উপমা মেসেজ দেখে খুশিতে লাফাতে লাগলো। সে তাড়াতাড়ি উত্তর দিল, আজ মা নানুর বাসায় যাবে, আমি এরপর বিকেলে বের হব। আচ্ছা রিকি, আমি তোমাকে কিভাবে চিনব? আমি আমার সেই গিটারটা নিয়ে আসবো। নতুন কিনেছিল এটা? হ্যাঁ। উপমা ভার্সিটির ক্লাস করে বের হবে, তখনই তার এক বান্ধবী এসে বলল, চল মেলায় যাব, স্টেডিয়ামের পাশে মেলা বসেছে। উপমা বলল, না, আমার একটা কাজ আছে। হ্যাঁ, আমরা তো ভুলেই গেছি, তুই তো ঘরে বসে ডিম পারিস, কোথাও যাওয়া লাগবে না, তুই ডিমই পার। উপমা মনে মনে বলল, আজ তো ঘরে বসে ডিম পারবো না, আজ তো আমার স্টার আসবে। উপমা বাসায় এসে আলমারি খুলে বসে আছে, কি পরবে কিছুই বুঝতে পারছে না। অনেক ঘাটাঘাটি করার পর তার মনে হলো শাড়ি পরলে ভালো লাগবে, কারণ হুমায়ুন আহমেদ বলেছিলেন সাদা শাড়ি পরে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোৎস্নার সাথে মিশে যেতে পারে। উপমার হুমায়ুন আহমেদের এই উক্তি মনে পড়তেই সে সাদা শাড়ি বের করে পরে নিল। কপালে একটা কালো টিপ লাগিয়ে সে আয়নায় নিজেকে দেখে বলল, রিকি মাই স্টার, আজ আমি তোমার জন্য সেজেছি। আজ আমি আমার জীবনের সেরা কাজটা করব। সবসময় তো ছেলেরাই মেয়েদের ভালোবাসার কথা বলে, কিন্তু আমার ভালোবাসার গল্পটা উল্টো হবে। আমি তোমাকে আমার মনের কথা বলবো। এদিকে তুর্য ইভানকে নিয়ে উপমার বলা জায়গায় চলে এলো। ইভান তুর্যের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল। তুর্য বলল, এভাবে কি দেখছিস? ইভান বলল, তুই সত্যি প্রেমে পড়েছিস, ভাবতে অবাক লাগছে। তুর্য অবাক হয়ে বলল, প্রেমে পড়েছি? তোকে কে বললো আমি প্রেমে পড়েছি? ইভান বলল, তো এখানে কেন এসেছিস? তুর্য বলল, আমার ভক্তের সাথে দেখা করতে। ইভান রাগী কণ্ঠে বলল, তুর্য, আমি তোর মাথা ফাটিয়ে এখান থেকে যাব। তুর্য বলল, সত্যি ইভান, আমি তো জাস্ট এমনিতে। ইভান বলল, জাস্ট এমনিতে কি? তাহলে তুই মেয়েটাকে ভালোবাসিস না? তুর্য হেসে ভাব নিয়ে বলল, তুর্য মেয়েদের প্রেমে পড়ে না, মেয়েরা তুর্যের প্রেমে পড়ে। ইভান বলল, তোর এই পিঠ এখনো অক্ষত আছে কেন জানিস? কেন? কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি। এ কথা ইমন, তাহমিদ বা আরাফ শুনলে তোকে এখানে পিঠের দম নিত। হঠাৎ সাদা শাড়ি পরা একটা মেয়েকে লাল গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য
নির্বাক হয়ে গেল। ইভান তুর্যের চোখ অনুসরণ করে সামনে তাকাতে দেখলো উপমা দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তুর্য তাদের উপমার ছবি দেখিয়েছিল, কিন্তু মেয়েটা ছবির চেয়েও বেশি সুন্দর। ইভান তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলল, এখন হাঁ করে আছিস কেন? কিছুক্ষণ আগে কত সুন্দর ভাষণ দিয়েছিলে। তুর্য মেয়েদের প্রেমে পড়ে না, মেয়েরা তুর্যের প্রেমে পড়ে। তুর্য বলল, এটাকে প্রেম বলে না, এটাকে চোখ দিয়ে দেখা বলে। আমি ওকে দেখছি, প্রেমে পড়ছি। তুর্য উপমার সামনে এসে দাঁড়াতেই উপমা অবাক হয়ে গেল। উপমা কিছু বলার আগে তুর্য বলল, আমি জানি আমাদের আগেও দার্জিলিং দেখা হয়েছিল। সেদিনই তুমি তোমার স্টারকে দেখেছিল, অথচ চিনতে পারোনি। আর আজ আমি পরিচয় নিয়ে তোমার সামনে এসেছি। হাই, আমি আসলে রিকি নই, রিকি আমার ছদ্মনাম, আমার আসল নাম তুর্য আহমেদ। উপমা এখনো হাঁ করে তাকিয়ে আছে। তুর্য তার চোখের সামনে হাত নাড়াতেই সে ফুলটা এগিয়ে দিয়ে বলল, হাই স্টার, আই মিন তুর্য, এটা তোমার জন্য। তুর্য মুচকি হেসে ফুলটা নিতেই উপমা মনে মনে বলল, ইয়া আল্লাহ, তার মানে আমি আমার স্টারকে সেদিনই দেখেছিলাম, আর আজ সে আবারও আমার সামনে। এত সুন্দর ছেলে আমার প্রেমে কিভাবে পড়েছে। থাক, ভালোই হয়েছে, এখন বাবা মাকে সহজে রাজি করানো যাবে। আমার স্টার তো সব দিক দিয়ে পারফেক্ট। তুর্য বলল, কি ভাবছো? উপমা মুচকি এসে বলল, কিছু না। ইভান সামনে এসে তুর্যকে বলল, ভাই তুই ওকে নিয়ে বস, আমি ওদিকটায় যাচ্ছি। তুর্য বলল, আচ্ছা। আর উপমা, মেট মাই ফ্রেন্ড ইভান। উপমা বলল, হাই ভাইয়া। ইভান মুচকি হেসে বলল, হ্যালো, তোমরা বসো, আমি একটু ওদিকে যাচ্ছি। ইভান যেতেই তুর্য উপমাকে বলল, চলো, স্টেডিয়ামের ওদিকে মেলা হচ্ছে দেখলাম, ওখানেই যাই, গল্প করাও হবে, ঘোরাঘুরিও হবে। উপমা ভীত কণ্ঠে চেঁচিয়ে বলল, না 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 না। তুর্য অবাক হয়ে বলল, কোনো সমস্যা? চলুন না আমরা সামনের রেস্টুরেন্টে বসি। ওকে,